भीगे होठ तेरे, प्यासा दिल मेरा, लगे अब्र सा मुझे तन तेरा। लज्जा खुद से। जब के बरसाने मुझ पर घटाए, तू ही मेरी जान, तू ही मेरा प्यार, कभी मेरे साथ कोई रात गुजार, तुझे सुबह तक मैं करूं प्यार। ओ ओ ओहो, वो ओ ओहो, वो ओ ओहो, ये वो ओ ओहो। হ্যালো বন্ধুরা, লজ্জা করছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, কিমাকে নিয়ে যতই সমালোচনা করি না কেন, কিমার লজ্জা করছে এইটা কিন্তু আমার খুব ভালো লাগে। ওর জন্য কিন্তু আমি বারবার বলি, কারণ একটা মানুষের সব তো আর খারাপ হতে পারে না। তো কিমার এইটুকুই আমার ভালো লাগে। লজ্জা করছে, কিমার আবার লজ্জা করছে। জোক অফ দ্য এরা। মানে কি বলবো, যুগ যুগ ধরে এরকম জোকস কেউ হয়তো শোনেনি, জকস এরকম কেউ শোনেনি। কিমা বলছে কিমার নাকি লজ্জা করছে। তো যাই হোক বন্ধুরা, আজকে একটা কথা বলি, কথা বলে শুরু করি যে আমি এই গানটা ঠিক কেন করলাম, এইরকম লাস্টি সিনওয়ালা গান। বা আশিক বানায়া, আশিক বানায়া, আশিক বানায়া আপনে। আজকে কেন এই টাইপের ইমরান হাশমিন স্পেশাল গানকে আমি কেন করছি? হ্যাঁ, এমনি ভিউজ হচ্ছে না, তার জন্য খুলি ফেলিছে কিডা ফন্দীপ। আমি বলি করে কি, করে কি, এ কি? হ্যাঁ, কয়দিন সিট আপ মেরে তারপরে বসে পড়লো, এই দেখো বডি ছং ছং ছং, এই দেখো এরকম পিঠটা এরকম করে করে না, পিঠটা এরকম করে দেখায়, এরকম করে দেখায়, বাইসেপ এরকম, ট্রাইসেপ এরকম, কিরকম করে দেখায় আমি জানি না, ওরকম করে দেখাচ্ছে ফন্দীপ। মানে ফন্দীপের দিদিরা মনে হয়, বিশেষ করে দালাল দিদিগুলো হচ্ছে মনে হয় ফুসমন্তর দিচ্ছে যে না, তোমার কোনো বিষয় নিয়ে কন্ট্রোভার্সি করলেও তোমার ভিউজ হচ্ছে না, তুমি ওই মাম্মামকে ধরে আনলে, মাম্মামকে ধরে হাম্মাম খেলে, ঠিক আছে, মাম্মামকে ধরে হাম্মা হাম্মা করলে, তারপরেও তোমার ভিউজ যেই উঠলোই না, 1 লক্ষতে গেলই না, না তোমার দ্বারা হচ্ছে না। ওই যে আমি কি বলেছিলাম গতকালকে, কি বলেছিলাম, যখন অ্যাক্ট্রেসরা দেখে বা অ্যাক্টররা দেখে যে তাদের অ্যাক্টিং স্কিল আর মানুষের মন ভোলাতে পারছে না, তখন তারা লাস্টি সিনের দিকে এগিয়ে যায়। ফন্দীপ কিছুটা তাই করছে, বুঝতে পেরেছে তো? এটা নিয়ে ডিটেলসে আসছি। প্রথমে বলি যে ফন্দীপ যে গতকালকে বলেছিল বাইক ধুতে নিয়ে যাবে, যেটা নিয়ে ওর মা বলেছিল বাবা, মানে নিজের মাই খিল্লি উড়িয়েছিল, ঠিক আছে? তো সেটা নিয়ে আজকে কি দেখলাম, আজকে দেখলাম যে না, বাইক পরিষ্কার করতে যেতে পারেনি, কারণ প্রচুর ভিড় ছিল, তার জন্য হয়নি। এইবার বাড়িতে ওই স্প্রে ট্রে ছিল, সেটা দিয়েই 3টে বাইক পরিষ্কার করেছে। তো এটা আগের দিন করলেই হয়ে যেত, না ওটা আগের দিন করেনি, ওটা পরের দিন করেছে, রেখে দিয়েছে। কুইরা তো জম্মের কুইরা, জম্মের কুইরা, তার জন্য করতে পারে না। আচ্ছা বেশ ভালো কথা, করতে পারে না, করলো টরলো, বাবাকে পাঠিয়েছে, ঠিক আছে, বাবাকে পাঠিয়েছে। তো ওই বাইকটা ছিল না, নিজের বাইকটা পরিষ্কার করলো, পরে ওই বাইকটা, বাবার বাইকটা পরিষ্কার করেছে কিনা সেটা আমি অন্তত দেখিনি, তোমরা যদি দেখে থাকো আমাকে বলে দিও অবশ্যই। তো নিজের বাইকটা, ছেলের বাইকটা পরিষ্কার করলো, আর সাইকেল ওটা তো মুসলি হয়ে যায়। বাবা কোথায় গেছে? বাবা গেছে পুজোর জিনিসপত্র আনতে। হ্যাঁ, বাবা গেছে পুজোর জিনিসপত্র আনতে, নাকি ফল প্রসাদ, তারপরে মিষ্টি, তারপরে গাড়িতে যে লাগাবে সেই মালা, সেই সমস্ত কিছু আনতে গেছে কে? বাবা। আচ্ছা তোমরা বলো তো, তোমাদের বাড়িতে যদি বয়স্ক বাবা থাকে, বৃদ্ধ বাবা থাকে, আর তার একটা জলজ্যান্ত সুস্থ স্বাভাবিক ছেলে থাকে, তাহলে কি সেই ছেলে আদ্দামরা সে কি বাড়িতে বসে বাবাকে
কাজ করতে পাঠায়? বাবাকে কাজ করতে পাঠায়? পাঠায় না তো, তাই না? পাঠায় না তো। কিন্তু ফোনদীপ নিজে কি যেন বলে, নিজের বাবাকে আপার সিটে পাঠিয়ে দেয়, ট্রেনে আপার সিটে বাবাকে উঠিয়ে দেয়, আর নিজে লোয়ার সিটে শোয়। সত্যি বলছি, বিশ্বাস করো, এইরকম ছেলে না খুব কম চোখে পড়ে। দেখেছি যে বাবাকে ধরে পিটাচ্ছে, বাবা মাকে ধরে পিটাচ্ছে, বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, এক্সেপশনাল সব ক্ষেত্রেই আছে। তো এদেরকে কিন্তু কেউ কখনো প্রশংসা করে না, এরা কিন্তু নিন্দার জন্যই তৈরি, ঠিক আছে? এরা হচ্ছে নিন্দার যোগ্য, নিন্দনীয় ক্যারেক্টার। তো দেখেছো তো, ফোনদীপ কাউকে ভালোবাসে না এক্সেপ্ট নিজেকে ছাড়া ফোনদীপ আর কাউকে ভালোবাসে না। তার জন্য নিজে বাড়িতে রয়েছে, অথচ বাবাকে পাঠিয়েছে এই সমস্ত জোগাড় যন্ত্র করতে। আমাদের বাড়িতে তো এরকম হয় না। আমি আর 5টা যদি সুস্থ স্বাভাবিক সাধারণ বাড়িতে যাই, সেই বাড়িতেও এরকমটা হয় না। ছেলেরা গিয়ে বাজারঘাট করে নিয়ে আসে, আর হচ্ছে বাবাকে বাড়িতে রাখে, বাবা মা বয়স্ক হয়ে গেলে বাড়িতে রাখে। ফোনদীপের মুখে কথাই হচ্ছে বাবা মার বয়স হয়েছে, বাবা মার বয়স হয়েছে, বাবা মার বয়স হয়েছে। কিন্তু দেখবে ফোনদীপকে বাদ দিয়ে, আর বাচ্চাটা তো কাজ করার কোনো তো প্রশ্নই আসে না, ফোনদীপকে বাদ দিয়ে বাদ বাকি সবাই কিন্তু কাজ করছে, মানে ওর বাবা মা দুজনেই কাজ করছে। ওই শুধু ভ্যারেন্ডা বাজিয়ে ঘোরে, ঠিক আছে? তো আমি দেখছি আর হাসছি, বাবা এই ছেলেকে সবাই কি প্রশংসা করে, তুমি কত ভালো ছেলে। হ্যাঁ সত্যি কত ভালো ছেলে। এরকম এক একটা রত্ন যারা বলে ভালো ছেলে, তাদের বাড়িতে ভগবান দিক তাদের বাড়িতে, বুঝতে পারবে যে কত ভালো ছেলে। আচ্ছা, বাচ্চাটাকে নিয়ে একটা অমানুষের বাচ্চা কমেন্ট করেছে, বাচ্চাটাকে দেখে বলছে একে কি দেখে বোঝা যায় যে এ মিনার ছেলে? হ্যাঁ, মিনার কত বোধ বুদ্ধি। আমি এক একটা মানুষের হিংস্রতার লেভেলটা জাস্ট পরিমাপ করতে পারি না, লেভেল ছাড়িয়ে হিংস্র। একটা মানুষকে আমাদের পছন্দ নাই হতে পারে, তাকে ছোট করতে গিয়ে যে ছোট করছে সে যে মাটির তলায় ঢুকে যাচ্ছে, এই কথাটা বলার অধিকার ভগবানই তো ওকে দেয়নি। যে এই কমেন্টটা করেছে তাকে এই কথাটা বলার অধিকার ভগবানই দেয়নি, কারণ মিনা এমন কোনো কিছু করেনি যাতে করে এত কথা শুনতে হবে। পরকিয়া কুকুর বিড়াল ছাগল করে না, পরকিয়া মানুষই করে। আর মিনাও তার মধ্যে একজন। তার পেছনের কারণটা কি কারোর খতিয়ে দেখার প্রয়োজন নেই। পরকিয়া করেছে মানে তাকে সারাটা জীবন জুতিয়ে মারতে হবে, তাই না? আমি দেখছি আর আমি ভাবছি শালা এটা হচ্ছে অমানুষের বাচ্চা, সুতরাং এরা এই ধরনের কমেন্টই করবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসি পরের টপিকে। আচ্ছা, জায়গাটা একটুখানি চেঞ্জ হয়েছে, বুঝতেই পারছো, কাজের মধ্যে রয়েছি তো, কখনো এই ঘরে কখনো ও ঘরে। এ ঘরে আসলে না গান করলে পরে ইকোর মতন হয়। গতকালকে ভিডিওতে একটা কমেন্ট দেখছিলাম যে খালি ঘরে গান করে শুধুবার ভয়েসটা পুরো ইকোর এফেক্ট হচ্ছে। তো যাই হোক, পরবর্তী টপিকে আসি, সেটা হচ্ছে পুজো দেওয়া। তো পুজো দেওয়ার আগে একটা ঘটনা ঘটেছে, সেটা নিয়ে পরে বলবো। পুজো দেওয়ার ঘটনাটা আগে বলি। পুজো দেওয়ার ঘটনাটার মধ্যে আমরা দেখলাম যে ভক্তি, ফোনদীপের উড়ে ভক্তি। প্রত্যেক মঙ্গলবার বজরংবলীকে পুজো দিতেই হবে উইথ লাড্ডু, কারণ বজরংবলীর প্রিয় প্রসাদ হচ্ছে লাড্ডু, খাবার হচ্ছে লাড্ডু। তো সেটাকে আমরা প্রসাদ হিসেবে ঠাকুরের কাছে দিই। প্রসাদ হিসেবে দিই না, অ্যাকচুয়ালি ঠাকুরের কাছে নিবেদন করি, ঠাকুরের দৃষ্টি পড়ে, তখন সেটা আমাদের কাছে প্রসাদ হয়ে আসে। ঠিক বলেছি একদম। এবার সেই পুজো দিতে বসেছে, হ্যাঁ, উড়ে ভক্তি। আচ্ছা, আমাদের ভক্তি কিভাবে আসে? আমরা যে ভক্তি করছি, ভক্তি শ্রদ্ধা করছি, সেটা কিসের সাথে আসে? মাথার মধ্যে আমার চলছে আমি ক্যামেরাটা এই অ্যাঙ্গেলে সেট করব, মাথার মধ্যে আমার চলছে ফট করে আমার এই অ্যাঙ্গেলটাও সেট করতে হবে, ঠিক আছে? আর আমি এরকম করছি। একনিষ্ঠতা, একাগ্রতা না থাকলে পরে কোনো জিনিসই মান্যতা পায় না। সে তোমার পড়াশোনা বলো, তারপরে তোমার কাজবাজ বলো, তোমার ভক্তি বলো, কোনো কিছুতেই মান্যতা পায় না। হ্যাঁ, পুজো দেওয়াটা দেখাতে হবে, সে ঠিক আছে। একটা জায়গায় ক্যামেরা সেট করে একজন ব্লগারকে দেখেছিলাম, সিংহাসনের ভেতরে ক্যামেরা ঢুকিয়ে দিয়ে তারপর ক্যামেরাকে উলুলুলুলুলুলু করছে। যাই হোক, উলু তো দিতেই পারে না, এরকম করছিল। যেই ক্যামেরাটাকে রান্নাঘরে নিয়ে যায়,
ছোঁয়াছানি এঁঠো সেঠো লাগে, কারণ ফোন তো আর ধোয়া যায় না, সেই ক্যামেরাটাকে একদম ভেতরে ঢুকিয়ে দিয়েছিল। আর ফোনদীপও ঠিক তাই করছে, কখনো এই দিকে সেট করছে, কখনো ওই দিকে সেট করছে। এতে করে কি ভক্তিটা হয়? তোমরা বলো তো, ভক্তিতে কি এত ব্রেক থাকে? প্রচণ্ড পরিমাণে ব্রেক নিয়ে নিয়ে, যেমন খেতে বসে এদিক ওদিক কনসেন্ট্রেশন ব্রেক হয় ভাই, খাচ্ছে যখন তখন সেই ব্যাপারটা আলাদা, নিজের সাথে স্যাক্রিফাইস করছে। আর এখানে তো ডাইরেক্ট ভগবানকে পুজো করছে, সেখানে ভগবানের সাথেও স্যাক্রিফাইস করছে, ভগবানকেও বলছে তুমি একটুখানি আমার জন্য কম্প্রোমাইজ করো, আমি ক্যামেরাটা কখনো এদিকে কখনো এদিকে আমি একটুখানি সেট করবো, কিন্তু তুমি কিন্তু একদম ডোন্ট মাইন্ড বাবা, ডোন্ট মাইন্ড বজরংবলী, জয় বজরংবলী, ডোন্ট মাইন্ড, আমি ক্যামেরাটা একটুখানি অ্যাঙ্গেলটাকে এদিক ওদিক করবো, আমার ভক্তিটা তোমার উপরে কতটা সেটা আমি দর্শকদেরকে একটুখানি শো করবো, প্লিজ ডোন্ট মাইন্ড, তাই না? হাস্যকর, হাস্যস্কর, কেউ যেন একটা বলে হাস্যস্কর। তো যাই হোক, এই তো গেল ঠাকুর দেওয়ার টপিক, ঠিক আছে। তারপরে আসি, পুজোতে নেমন্ত আছে, কোথায় নেমন্ত আছে? বিশ্বকর্মা পুজোর নেমন্ত আছে। তো নেমন্তের জন্য ফোনদীপ কি জিন্স পরেছে? ড্যামেজ জিন্স। আমি সত্যি বলছি, জিন্স সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, কোনটাকে ডেমিন জিন্স বলে, ডেমিন মনে হয় একটা কোম্পানি, আমি সেটাও জানি না, ঠিক আছে। তো বলছে ড্যামেজ জিন্স আমার এই একটাই আছে, আমি কি বেশি কাটাছেঁড়া পড়ছি? আমি তো বেশি কাটাছেঁড়া পড়ছি না, আমি তো একটুখানি কাটাছেঁড়া পড়ছি, আর এটা পরলে পরে মা আমাকে বকা দেবে। বলো, স্টাইল একটুখানি আমি মারতে পারবো না? সত্যিই তো, একটুখানি স্টাইল মারতে পারবে না? একটুখানি না কাটা ফাটা পড়েছে, তাতে কি অসুবিধা? আচ্ছা, ওই ফোনদীপের সঙ্গে যে যাচ্ছে সে সম্পর্কে ফোনদীপের কি হয়? ভাইপো হয়। তার বয়স যে ফোনদীপের থেকে অনেকটা কম, সেটাও পরিষ্কার আমরা বুঝতে পারি। সেই ছেলেটি একটা নর্মাল টি শার্ট আর একটা নর্মাল প্যান্ট পরেছে, কিন্তু 40 বয়সের একটা পুরুষ যার কিনা জীবনের পরিস্থিতি এই চলছে, সে কাটাফাটা প্যান্ট পরে বেরিয়ে যাচ্ছে। দেখো, ড্রেসপত্র নিয়ে যদি মিনাকে বলতে পারি যে জীবনের মধ্যে উপর দিয়ে এত ঝড় যাচ্ছে, তারপরেও ড্রেসপত্রের কত বাহার, মানে কোনো শোকতাপ কিচ্ছু নাই, তোমরা বলবে কি সুতরাং ডিভোর্স বিষয়টা এখন জলভাত, একদম ডিভোর্স বিষয়টা জলভাত। বাট কারণটা দেখতে হবে, কারণের পাশাপাশি এই যে নোংরা কাদা ছেটাছিটি সেই কবে থেকে চলছে এটাও আমাদেরকে দেখতে হবে। সমাজে আর 5টা ঘটনা এতটা পপুলারিটি পায় না, বা পপুলারিটি অর্থাৎ এতটা ছড়িয়ে পড়ে না, ভাইরাসের মতন ভাইরাল হয়ে যায় না, যতটা এই ইউটিউব নিবাসী মানুষের হয়। তো সেখানে ড্রেসপত্র অবশ্যই ম্যাটার করে। যে আমি বলছি আমি বিরাট কষ্টে আছি, আমি এই জন্য কষ্টে আছি, ওই জন্য কষ্টে আছি, অথচ তার খাদ্যাভ্যাস, তার পোশাক পরিধান করার ধরন দেখে কোনো কিচ্ছু বোঝা যায় না। বোঝা দেয় যে সে যা বলছে সত্যি বলছে কিনা। তো হেভি লাগছিল ফোনদীপ, হেভি লাগছিল, একদম ছ্যাঁচড়া নাম্বার 1। হ্যাঁ, একদম ছ্যাঁচড়া নাম্বার 1। শোনো, এই সমস্ত পড়ার না এক এক বয়স থাকে। ধরো 60 বছর বয়সী একজন মহিলা, সে সধবা, ঠিক আছে, তার লাল পড়াটা সে পড়তে পারে। সে লাল পড়লে কি একদম টকটকে লাল পড়বে? পুরো টকটকে লাল শাড়িটা পরতে পারবে? কারণ সেটা পড়া তার এখতিয়ারের মধ্যে আছে, কিন্তু তার মন থেকে আসবে না। কেন? কারণ আমার বয়স হয়েছে। দেখবে, তাকে বোঝাতে হবে না, নিজেকে নিজের বোঝাতে হবে না যে তোর কিন্তু বয়স হয়েছে, না, এটা ভেতর থেকে আসবে। আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলছি। আমি আগে ব্লু ব্ল্যাক প্রচণ্ড পরিমাণে পড়তাম, এখন আমার হোয়াইটের দিকে নজর, অফ হোয়াইটের দিকে নজর, হালকা লেমন কালারের দিকে নজর। এটা বয়সের সাথে সাথে পরিবর্তন হয়। এবার অনেকে আছে দিল তো বাচ্চা হ্যাজি, ঠিক আছে, অনেকের আছে বিষয়টা, সেটা আলাদা বিষয়, সেটা তার এখতিয়ারের মধ্যে আছে, পড়তেই পারে। কিন্তু পরিস্থিতি ম্যাটার করে, তাই না? সব কিছুকেই যদি আমরা এরকম তুড়ি মেরে উড়িয়ে দিই, তাহলে মুখটাও বন্ধ রাখতে হয় যে না, হ্যাঁ আমি বিন্দাস আছি, ব্যাস, তাহলে মিটে গেল ঝামেলা। তো যাই হোক, ছ্যাঁচড়া নাম্বার 1 লাগছিল একদম। তো এইবার আসি, যখন পুজো খাওয়া দাওয়া করে আসলো, তারপরের একটা সিন, আর পুজো দিতে যাবে না পুজো দেওয়া হয়ে গেছে সেই জায়গায় একটা সিন, মানে টোটাল 2 জায়গায় ফোনদীপ শার্টলেস বা টি শার্টলেস হয়ে বসে রয়েছে। এতদিন পর্যন্ত এই ট্যাগটা, এই যে বেহায়া, অসভ্য, নির্লজ্জ, এই ট্যাগটা ছিল কার উপরে? মিনার উপরে, আর মিনার দাদার উপরে। কেন? কারণ এত
মানুষ আমরা বলা সত্ত্বেও মিনা কখনো এই বিষয়টার উপরে কর্ণপাত দৃষ্টিপাত কোনোটাই করেনি। কিন্তু সেই জায়গায় আমরা ফোনদীপকে সব সময় দেখেছি, যখনই ধরো টি শার্ট লেস হয়ে রয়েছে, মানে ওপরে কিছু পরেনি, তখনই কিন্তু একটা টাওয়াল জড়িয়ে বা একটা গামছা জড়িয়ে ক্যামেরা ফেস করেছে। আর সেটা অবশ্যই অবশ্যই তার কর্তব্যের মধ্যে পড়ে, কারণ এই যে গাইডলাইন আছে না, সেই গাইডলাইনে খালি গায়ে থাকা বারণ, ঠিক আছে, খালি গায়ে থাকা বারণ। মাস পরিমাণে রিপোর্ট পড়লে না, মাস রিপোর্ট পড়লে পরে ইয়ের থেকে কি যেন বলে, ইউটিউব থেকে অ্যাকশান নেয়, ঠিক আছে, রিভিউ করে ইউটিউব থেকে কিন্তু অ্যাকশান নেয়। তো সেখানে ফোনদীপ কিন্তু সব সময় গায়ে একটা কিছু জড়িয়ে আসতো, যেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। কিন্তু 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 হঠাৎ ফোনদীপের ইচ্ছে হলো, আমি অনেক দিন এক্সারসাইজ করেছি, গেঞ্জির ওপর থেকে তোমরা কতটুকু কি বুঝতে পারো ভাই জানি না, তাই গেঞ্জি খুলে দেখিয়ে দিলাম একদম। নাও আমার পেছনের বডিটা তোমরা দেখো, পেছন দিকটা দেখো, ঠিক আছে। এই ফোনদীপকে আমি কখনো দেখিনি, এতদিন পর্যন্ত ভিডিও দেখছি কন্টিনিউয়াসলি, একটা বছর ধরে দেখছি, একটা দিনের জন্য দেখিনি ফোনদীপকে এইভাবে ক্যামেরার সামনে আসতে। মুখ থেকে অনেক নোংরা বের করেছে, কন্ট্রোভার্সি করেছে, নোংরা নোংরা কথা বলেছে, বউয়ের উদ্দেশ্যে বলেছে, বউয়ের উদ্দেশ্যে বলেছে, বউয়ের শ্বশুরবাড়ির সমস্ত লোকের উদ্দেশ্যে বলেছে, আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে বলেছে, কিন্তু কখনো এইরকমভাবে শার্টলেস বা টি শার্টলেস হয়ে কিন্তু ক্যামেরা ফেস করেনি। আমি ওই যে বলেছিলাম মনে আছে ভিডিও শুরুতে, যে অ্যাক্ট্রেসরা ফ্লপ দিতে শুরু করলে তারা তখন লাস্টে চিন করা শুরু করে, লিপ কিস করা শুরু করে, আরও ডিপলি চলে যায়, ঠিক আছে, কারণ তারা বুঝতে পারে যে তাদের দিন শেষ হয়ে আসছে। আমার মনে হয় ফোনদীপের কনফিডেন্সের অভাব ধরা পড়েছে, আর নয় তো ফোনদীপের দিদিরা যারা কিনা খোলাখুলি শুরু করে দিয়েছে, ঠিক আছে। এ ঢেপি বলছি কি, যেটা দেখানোর চেষ্টা করছিস অন্ত্যেষ্টিয়া, সেটা না তুই তোর নিজেকে দেখা, তুই নিজেকে দেখা, তারপরে যা পারবি করে নে, বুঝতে পারলি, যা পারবি করে নে। সবার প্রথমে নচ্ছার মেয়ে ছেলে, তুই আমাকে বলেছিস যে আমার ঘরে লোক ঢুকবে, তোকে ছেড়ে দেবো, ছাল ছাড়াবো, লবণ মাখাবো, বুঝতে পেরেছিস, ডাউনলোড করে রেখেছি, ছাল ছাড়াবো, লবণ মাখাবো। এখানটায় ভনিতা মারতে আসো, লাইভে ভনিতা মারতে আসো, ফোনে ফোনে কথা বলে নিতে পারো নি, লাইভে এসে ভনিতা মেরে ভয় দেখানোর চেষ্টা করছিস, নন্দু ভাতারি। তো যাই হোক, দিকভ্রষ্ট হয়ে যাচ্ছি, কারণ এই যে শার্টলেস হওয়া, অঙ্গ প্রদর্শন করা, এটা ফোনদীপ তার দিদিদের ইনস্ট্রাকশনে হয়তো করছে, কারণ তারা ওইদিকে শুরু করে দিয়েছে ওরকম করা তারা শুরু করে দিয়েছে, সেই কারণে ফোনদীপ তাদের ইনস্ট্রাকশনে চালিত হচ্ছে, তার জন্য ওরকম করছে, বডি প্রদর্শন করতে হচ্ছে, কন্ট্রোভার্সি করানোর জন্য আর মানুষকে দেখানোর জন্য চেহারাটা। তো যাই হোক বন্ধুরা, এইটা নিয়ে এইটুকুই বলবো। এরপরে আসি ফোনদীপের আজকের টাইটেলের যে বিষয়টা দিয়েছে, সেটা হলো যে বাচ্চার জন্য আরও একটা বিষয় আছে, সেটা হলো আজকে হঠাৎ করে ওই পাড়াতুতো পিসি তার কাছে ওর ছেলে পড়তে গেছে, ফোনদীপের ছেলে তার কাছে পড়তে গেছে। ওই যে আমাদের হয় না এরকম, আমি যখন ডিস্টেন্সে এমএ করেছিলাম, আমাদের এরকম 15 দিনে একদিন ক্লাস থাকতো, মাসে 2টো করে ক্লাস থাকতো। ফোনদীপের ছেলের ডিস্টেন্সে পড়াশোনা চলছে, বুঝতে পেরেছো, ও বাচ্চাটার ডিস্টেন্সে পড়াশোনা চলছে। আমাদের তো তাও প্রত্যেক মাসে 2টো করে ক্লাস থাকতো, ফোনদীপের ছেলের 2 মাস 3 মাস অন্তর অন্তর একটা করে ক্লাস থাকে। ও আবার আছে তো মাসে 2 দিন করে মাম্মাম পড়াতে আসে না, বাবা ছেলে একসাথে পড়িয়ে দেয়, বাবা আর ছেলেকে আলাদা আলাদা করে পড়িয়ে দিয়ে চলে যায়, বুঝতে পেরেছো তো। বাবারও টেক কেয়ার করে, ছেলেরও টেক কেয়ার করে, সবার টেক কেয়ার করে। তো এই যে পিসির বাড়ি থেকে যখন পড়ে আসলো, ফোনদীপের ভাবটা দেখো, জিন্দেগিতে কখনো ছেলে কি পড়ছে না পড়ছে, কি লিখছে না লিখছে, কখনো খুলে দেখতে দেখিনি, আমি কখনো খুলে দেখতে দেখিনি। গতকালকে দেখলাম খাতা খুলে দেখছে, এটা কে লিখে দিয়েছে, বাচ্চাটা বলছে পিসি লিখে দিয়েছে, বলছে এটাও পিসি লিখে দিয়েছে, বলছে হ্যাঁ, বাচ্চাটা বলছে হ্যাঁ, বলছে তাহলে তুমি কি লিখেছো, বলে খাতাটাকে ঠাস করে ফেললো। মনে হয় যেন কতদিন ধরে বাচ্চার পেছনে লেবার দিচ্ছে, এফোর্ট দিচ্ছে, তারপরে নিট ফল 0 বেরোচ্ছে, তার জন্য বাবার মস্তিষ্ক গরম হয়ে যাচ্ছে। মানে 2 পয়সার দাম নাই তার 4 পয়সার ভাব, ফোনদীপের বিষয়টা এরকম।
এখানে পয়সা অর্থাৎ নিজের পেটে কালির অক্ষর ঠিকঠাক নাই, হ্যাঁ, নিজে কখনো বাচ্চাটা টেক কেয়ার করে না, পড়াশোনার ধার পাশ দিয়ে যায় না, সে একদিন দেখে খাতাটাকে ঠাস করে ফেললো। ভাই কি সিগ্রেট নাটক করে বাবা, মানে দেখলে পরে এরকম একটা হাসি পায়, বুঝতে পেরেছো তো? এরকম একটা মানে খিল্লি উড়ানো হাসি পায় যে জীবনে কোনোদিনও ছেলেকে নিয়ে পড়তে বসায় না, সে আবার দেখছে কতটুকু কি শিখলো না শিখলো, সত্য সব নির্লজ্জ। তো যাই হোক, এই বাচ্চার পড়াশোনা নিয়ে কি বলছে, এবার একটা পার্মানেন্ট ব্যবস্থা করতে হবে, বাচ্চার পড়াশোনার একটা পার্মানেন্ট ব্যবস্থা করতে হবে, টিচার একজন রাখতে হবে। এই যে আমরা এতদিন ধরে বলছি সেই বিষয়টার দিকে যাচ্ছে ধীরে ধীরে। বলে যে কোনো ভিডিও দেখে না, হয় ও দেখে আর নয় ওর বাবা দেখে, মানে ফন্দীপের বাবা, সে তো সব সময় এরকম ধরে রাখে, সব সময় এরকমভাবে ধরে রাখে। তো যে কোনো একজন কেউ দেখেছে। এবার যেই বিষয়গুলো আমরা আজকে বলি, পরবর্তী দিনে পরের দিন তার ভিডিওতে, ফন্দীপের ভিডিওতে সেই বিষয়গুলি দেখা যায়। আমার কথা হচ্ছে, আমরা যেটা বলছি সেটা পরের দিন ভিডিওতে দেখাচ্ছে, সেটা নিয়ে কোনো আপত্তি না, সেটা বেশ ভালো, কিন্তু সেটা জাস্ট শো অফ, এখানে আপত্তি, এই জায়গাটায় আপত্তি, যে শো অফ না করে যে হ্যাঁ আমাদের ভালোর জন্য কিছু বলছে, সাজেশনটাকে অ্যাকসেপ্ট করি, সে আমাদেরকে কটাক্ষ করে বলুক ভাই বা ভালোবেসে বলুক, আমরা সাজেশনটাকে অ্যাকসেপ্ট করি, সেইভাবে চলা আর জাস্ট মুখের মানে মানুষকে দেখায় যে দেখ তোর মুখে আমি জুতোর বাড়ি মেরে দিলাম, এই করার জন্য শো অফ করা, ওখানটায় আমার আপত্তি, এছাড়া কোনো আপত্তি নেই। আচ্ছা, ফন্দীপ কি বলল বাচ্চার টিউটর রাখার বিষয়, যে হ্যাঁ আশা করছে পেয়ে যাব, টিচার খোঁজ করছে, আশা করছে পেয়ে যাবে। আচ্ছা, আমরা দীর্ঘ 1 বছর ধরে দেখতে পাচ্ছি যে দর্শকরা বলছে, তারপরে ওকে সাপোর্ট করে যারা ভিডিও করে তারা ওই কদাচিৎ একটু একটু ঠুসঠাস করে দিয়ে বেরিয়ে যায়, কারণ ডিটেলসে তো বলতে পারবে না, ভাইয়ের বারণ আছে তো বলা, হ্যাঁ ভাইয়ের বারণ আছে যে এই বিষয়টা নিয়ে বেশি ঘাটিও না। সেটা কি? সেটা হচ্ছে আরও বিশেষ করে সবাই বলেছে, যারা ভিউয়ার্স, যারা সত্যি সত্যি ওদেরকে ভালোবাসে, তারা বলেছে যে এত বড় বাড়িঘর হয়েছে, মাসিমার পক্ষে একা দেখাশোনা করা সম্ভব হবে না, রান্নাবান্না করা, ঘর পরিষ্কার করা, ঘর মোছা, বাসন মাজা, এগুলো মাসিমার দ্বারা একা হবে না, তার মধ্যে ওনার বয়স হয়েছে, উনি সুগারের পেশেন্ট, তো তুমি একটা হেল্পিং হ্যান্ড রাখো। দীর্ঘ 1 বছর ধরে ফন্দীপ হেল্পিং হ্যান্ডের জন্য পেপারে বিজ্ঞাপন পর্যন্ত দিয়ে ফেলেছে, হ্যাঁ ওদের ওই স্থানীয় এলাকায় বিজ্ঞাপন পর্যন্ত দিয়ে ফেলেছে, তারপরেও হেল্পিং হ্যান্ড পায়নি। অথচ ফন্দীপ কিন্তু ছেলের টিচার যে রাখবেই সেটা কিন্তু বিশ্বাসের সঙ্গে বলে দিয়েছে। এইবার ভাবো তো কোনটা সত্যি, কোনটা সত্যি ভাবো, তোমরা ভাবতে থাকো, তোমরা ভেবে ভেবে আমাকে কমেন্ট করো। আমি একটাই কথা বলবো, ফন্দীপ নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসে না, নতবা বাবাকে এই বৃষ্টি বর্ষার মধ্যে এরকম খানাখন্দের মধ্যে বাপকে পাঠাতো না, নিজে যেত, যে বাবার বয়স হয়েছে, রাস্তায় জল জমে রয়েছে, খানাখন্দ রয়েছে, বাবা যদি ডিসব্যালেন্স হয়ে পড়ে যায়, এই বুড়ো বয়সে যদি হাড়গোড় ভাঙে তখন কি হবে, তার জন্য ঘরের ইয়াং ছেলেরা যায়। কিন্তু এখানে ফন্দীপ বাবাকে আপার সিটে পাঠিয়ে দেয়, বাবাকে বাজার করতে পাঠিয়ে দেয়, নিজে বাড়িতে থাকে, বাবাকে দিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে দেয়, নিজে বাড়িতে থাকে। খুব কাজ, একটুও সময় নাই গো, একটুও সময় নাই, ভীষণ কাজ। কাজটা কি? ফোনে কথা বলা, মেসেজ করা, আর হচ্ছে তোমার এই কন্ট্রোভার্সিয়াল টপিকগুলোতে একদম বুধ হয়ে থাকা, আর ওই ভিডিও এডিট করা, ব্যাস এটাই হচ্ছে ওর কাজ। তো এই গেল টিচারের পয়েন্ট। এইবার আসি, জন্মদিন নিয়ে একটা কথা বলেছে ও, হাস্যস্কর কমেন্ট, হাস্যস্কর কথাবার্তা। সেটা কি বলল, যে আবারও বাচ্চার জন্মদিন আসছে, পুজোর একদম মুখে মুখে, মানে পুজোর মধ্যেই পড়ে, ষষ্ঠীর দিন জন্মদিন। তো বলছে এইবার একদম যত সামান্য করব, যতটুকু না করলে না ততটুকুই করব, নেক্সট 5 ইয়ার্সে আবার করব। আমাদের এখানে সবাই দেখি 5 বছর পূর্ণ হলে পরেই করে। কেন করে বলো তো? 5 বছর পূর্ণ হলে পরে করার কারণ আছে, বাচ্চারা তখন একটু বুঝতে শেখে, ঠিক আছে, এনজয় করতে শেখে, তার জন্য 5 বছরে করে। এইবার ফন্দীপ নিজের মনের মধ্যেই কামড় দিয়ে উঠেছে যে এ বাবা, আমি তো গত বছরে ঢাকঢোল পিটিয়ে জন্মদিন করেছি ছেলের, সেইটা নিয়ে তো আমাকে ক্ল্যারিফাই করতে হবে, ক্ল্যারিফিকেশন দিতে হবে।
তখন কি বললো, এবার তোমরা বলবে যে গত বছর তাহলে জন্মদিন কেন করলাম। আসলে ওই সময়টা বলে না ওই জায়গাটুকু থেমে গেছে, তারপরে উঠে দাঁড়িয়েছে যে এবার কি বলে মেকআপ দেব। তখন বলছে ওই সময়টায় আমাদের জীবনের উপর দিয়ে যা গেছে সেটা কভার করার জন্য, আর আমার ছেলের মনের ওপরে যাতে কোনো রকম কোনো নেগেটিভ প্রভাব না পড়ে, কোনো রকম কোনো ডিপ্রেশনের চলে না যায়, তার জন্য ওই মজা করাটা আমাদের দরকার ছিল, জরুরি ছিল। প্রত্যেকটা বিষয় কাপুরুষের মতো কখনো দিদিকে সামনে রাখে, কখনো বউকে সামনে রাখে, নেগেটিভভাবে এই দুজনকে নেগেটিভভাবে সামনে রাখে, আর বাচ্চাকে সব সময় শিখণ্ডী করে ইনোসেন্ট হিসেবে মানুষের সামনে, যা কারণ জানে বাচ্চা সবার দুর্বলতার বস্তু বা জিনিস, সেই কারণে বাচ্চাটাকে শিখণ্ডী করে রেখে তারপরে পেছনে নিজের ইচ্ছাগুলো পূরণ করতে থাকে, নিজের ইচ্ছাগুলো পূরণ করতে থাকে। কে এসেছিল ও বাচ্চার জন্মদিনে? নিজের আত্মীয় স্বজন বলতে কে এসেছিল, কারা এসেছিল? শুধুমাত্র গোটা কতক ইউটিউবার আর কিছু সংখ্যক পাড়ার লোক, ব্যাস। আর কিন্তু কেউ আসেনি, আর কেউ আসেনি। সেই সময় ওটা করার দরকার ছিল। একটা 3 বছর বয়সী বাচ্চা, একটা 3 বছর বয়সী বাচ্চা, তার মনে নাকি এত গভীর প্রভাব পড়বে, যেটাকে কাটানোর জন্য জন্মদিনটা বড় করে করতে হয়েছে। সার্বজনীন জন্মদিন পালন করেছিল, কারো কাছ থেকে এটার টাকা, কারো কাছ থেকে ওইটার টাকা, এইভাবে নিয়ে নিয়ে তারপরে ছেলের জন্মদিন পালন করেছিল। ঠিক আছে, এইটা বলে মেকআপ করে দিল। আর হ্যাঁ, আবার ভদ্রতার খাতিরে এটাও বলেছে যে তোমরা কিন্তু এইবার আমাকে যদি ভালোবাসো, আমার ছেলেকে যদি ভালোবাসো, দুহাত ভরে আশীর্বাদ দিও, কোনো রকম কোনো গিফট কিন্তু কেউ পাঠিও না। ও মাই গড! খাট ঢোকালো, আলমারি ঢোকালো, নগদ অর্থ ঢোকালো, মিউজিক সিস্টেম ঢোকালো, তারপরে হচ্ছে তোমার কি যেন বলে, নগদ অর্থ ঢোকালো, বলেছে কি নগদ অর্থ ঢোকালো, তারপরে জামা কাপড়, এসব তো আছেই আছে। বাচ্চাটার সব কিছু বাদ দিয়ে বলছি, বাচ্চাটার জামা কাপড়, বাচ্চাটার খেলনা, সমস্ত কিছু বাদ দিয়ে বলছি, কারণ ওদের সপরিবারে সবার জন্য জামা কাপড় এসেছিল। এত সব নেওয়ার পরে মনে হয় 2 চোখের মধ্যে ওই এই এক কোণা একটুখানি চক্ষু লজ্জা হয়েছে ফন্দীপের। ওই এক কোণাতে একটুখানি চক্ষু লজ্জা হয়েছে, সেই ওই এইটুকুনি চক্ষু লজ্জার খাতিরে ফন্দীপ এই কথাটা বলছে যে তোমরা এবার কিন্তু কোনো রকম কেউ গিফট পাঠাবে না। দর্শকরাও মনে মনে ভাবছে, মানে এই কথাটা যখনই ফন্দীপ বলেছে তখনই মনে মনে ভাবা শুরু হয়েছে, কারণ ফন্দীপের দর্শকরা হচ্ছে প্রতিশোধ পরায়ণ, হিংস্র। তারা কী ভেবে রেখেছে, আর আমার এই কথাটা বলার পর তো আরও বেশি হবে, যে তুমি যাই বলো না কেন আমরা পাঠাবো, আমরা পাঠাবো, ব্যাস। সাপও মরলো না, এই সাপও মরলো, লাঠিও ভাঙলো না। ফন্দীপের এরকম একটা বিষয় হয়ে গেল যে আমি তো বলেছি, আমি তো রিকোয়েস্ট করেছি মানুষকে, তারপরেও মানুষ আমাকে পাঠিয়েছে। ফন্দীপ যে গিফট নিতে বা মানুষের কাছ থেকে নিতে কতখানি ভালোবাসে সেটা আমরা সবাই ভালো মতন জানি। যদি ভালো নাই বাসতো, বোর টাকাগুলো ওইভাবে শরৎ 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 করে ট্রান্সফার করে দিত নিজের অ্যাকাউন্টে, নিজের মায়ের অ্যাকাউন্টে করে নিত। তো চলো বন্ধুরা, ফন্দীপের গতকালকের ভিডিওটার পরিপ্রেক্ষিতে আমার এই ভিডিওটা করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।